আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি লেকচার 5-এ। তো এটার পরে আরেকটা লেকচার আছে, তাহলেই আমাদের কম্পিউটার ফান্ডামেন্টালসের কোর্স শেষ হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক, বেশি কথা না বলি। তো শুরুতেই আমরা এখন পড়ব কম্পিউটার নেটওয়ার্কস নিয়ে। এর মধ্যে আরেকটা টপিক আছে, সেটা হলো ছোট ইনপুট আউটপুটের একটা টপিক আছে। তো সেটা আমরা এটার পরে করব, এই লেকচারের মধ্যেই করব ইনশাআল্লাহ। আপাতত আমরা নেটওয়ার্ক নিয়ে পড়ব। কম্পিউটার নেটওয়ার্কের ডিফারেন্ট টাইপের ক্যাটাগরি আছে, যার মধ্যে আছে জিওগ্রাফিক্যাল এরিয়া এবং বেসড অন কম্পিউটার নোডস। এখন জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে আমাদের আছে এই যে প্যান, ম্যান, ওয়ান, এই ধরনের জিনিসপত্রকে আমরা বলতেছি জিওগ্রাফিক্যাল এরিয়া। যেহেতু এগুলো সম্পর্কে সবাই জানে মোটামুটি, তো সেই জন্য এইটা নিয়ে আলোচনা করছি না। তো যে জিনিসটা আমাদের কাছে নতুন সেটা নিয়ে আলোচনা করি, সেটা হলো কম্পিউটার নোডস নিয়ে। এখন নোডসের মধ্যে কী কী আছে? ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কস, পিয়ার টু পিয়ার নেটওয়ার্কস এবং ভ্যালু অ্যাডেড নেটওয়ার্কস। এটা স্পেশাল কাইন্ড, তো এটা নিয়ে আমরা আলোচনা করব না, আমরা ফার্স্টে দুইটা নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। তো শুরুতে আমাদের কি আছে? ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কী করে? সবগুলাকে একটা করে কম্পিউটার থাকে, সবগুলাকে আমরা বলি ক্লায়েন্ট, এবং মাঝে একটা সার্ভার থাকে। এই সার্ভার থেকে আমরা ডেটা আদান প্রদান করি, তো এটাকে বলা হয় ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। মানে সার্ভার থেকে অন্যান্য কম্পিউটারগুলো ডেটা আদান প্রদান করবে, সার্ভারই সব কাজ সব কিছু রেখে দিবে, সেখান থেকে যার যেমন প্রয়োজন সব কিছু নিয়ে নিবে। তো এটাই মূলত ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের কাজ। তো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে কিছু ফাংশনালিটি আছে, সেগুলো হলো একাধিক সার্ভার হতে পারে। আমরা যে এই যে সেন্ট্রালে যেটা আছে এটাকে বলা হচ্ছে সার্ভার, তো এটা একাধিক সার্ভার হতে পারে, সবগুলার ডেডিকেটেড ফাংশন থাকবে। আর ফাংশনগুলোর মধ্যে আছে ডেটা স্টোরেজ, যে আমাদের যে সার্ভারটা আছে এটার মধ্যে ডেটা থাকবে। হ্যান্ডেলিং সিকিউরিটি, এই যে ক্লায়েন্টগুলো আছে এই ক্লায়েন্টগুলো সিকিউরিটি হ্যান্ডেল করবে, এবং এখান থেকে অ্যাপ্লিকেশনও শেয়ার করতে পারে ক্লায়েন্টের মধ্যে। এগুলো সবাই একটা ক্লায়েন্ট, এগুলাকে ক্লায়েন্ট বলছি আমরা। ক্লায়েন্ট কম্পিউটার এগুলা আমাদের সার্ভার থেকে ডেটা নিবে এবং সার্ভারটাকে ইউজ করবে এক কথায়। এবং ম্যানেজিং ইন্টারনেট সিকিউরিটিও ম্যানেজ করবে, বা ইন্টারনেট কানেকশন, এবং সকল ব্যাকআপ, যত ডেটা ব্যাকআপ রিস্টোর সব কাজই সার্ভার করবে। মূলত সার্ভারই সব কিছু করে, ক্লায়েন্টগুলো আসলে ইউজার, ক্লায়েন্ট কম্পিউটারগুলো আসলে ইউজ করবে সেটা। এছাড়াও এখানে প্রিন্ট জব করবে, জবগুলো প্রিন্ট করবে। তাছাড়া ইমেল সার্ভিস আছে, ডোমেন নেম সার্ভিস আছে, ইউজার নেম পাসওয়ার্ড এগুলা অ্যাক্সেস কন্ট্রোল করবে, নেটওয়ার্ক মনিটর করবে, এবং বিভিন্ন লেভেলের রিসোর্স, কোন কম্পিউটারকে কোন ক্লায়েন্টকে কোন ডেটা দেওয়া যাবে, তারা কোনটা অ্যাক্সেস করতে পারবে ইত্যাদি, এই সব কিছু সার্ভার কন্ট্রোল করবে। তার মানে সার্ভারই যখন সব কিছু কন্ট্রোল করবে তখন আমরা বলতেছি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের মধ্যে অনেকগুলো বেনিফিট আছে, যার মধ্যে পিয়ার টু পেয়ার নেটওয়ার্ক, যেটা আমরা এর পরেই পড়ব, সেটা থেকে বেশি সিকিউর হয়, এবং অন্যান্য সার্ভার যেসব সার্ভার থাকে এই সার্ভারগুলোর মধ্যে যদি কোনোটার কোনো ক্ষতি হয় বা কোনোটা ড্যামেজ হয় তাহলে বাকিগুলোর কোনো সমস্যা হয় না। এবং যেহেতু সার্ভার নিজেই ব্যাকআপ রাখছে সেজন্য এই ক্লায়েন্টদেরকে ব্যাকআপ রাখার দরকার হয় না। এবং যেহেতু এটাই সব সিকিউরিটি মেনটেন করছে, তো কোনোটা যদি এফেক্টেড হয়, কোনো ভাইরাস বা অন্য মেলওয়্যার দ্বারা এফেক্টেড হয়, তাহলে অন্যান্য কম্পিউটারে কোনো সমস্যা হয় না। যেহেতু এখানে একজনই কন্ট্রোল করছে, সার্ভারই সব কিছু কন্ট্রোল করছে, তো পাওয়ারটা তার কাছেই থাকে, এবং এটার মাধ্যমে অনেক বড় একটা লার্জ অ্যামাউন্ট অফ কম্পিউটার ক্রিয়েট করা যায়, লার্জ নাম্বার অফ নেটওয়ার্ক ক্রিয়েট করা যায়। এর মধ্যে কিছু ড্রব্যাক তো অবশ্যই আছে। ড্রব্যাকগুলোর মধ্যে আছে এই যে ডোমেনটা আমরা কেনা হচ্ছে, ডোমেইন এবং মেনটেন করা খুবই এক্সপেন্সিভ একটা বিষয়, যেহেতু এটাই হ্যান্ডেল করছে সব কিছু, তো এটা বিল্ড করতেই তো সব থেকে বেশি খরচ হবে। এবং একজন নেটওয়ার্ক টেকনিশিয়ান দরকার হয়, সেই টেকনিশিয়ানই এটা অপারেট করে, এবং সেই টেকনিশিয়ানের নলেজ অবশ্যই অনেক বেশি থাকতে হবে নেটওয়ার্ক সম্পর্কে। ওভারঅল একটা এক্সপেন্সিভ সেট আপ এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে। তবে যেহেতু আমরা বললাম যে ক্লায়েন্টের কোনো একটা কম্পিউটারের যদি কোনো সমস্যা হয় তাহলে বাকিগুলোর হবে না, কিন্তু যদি আমাদের সার্ভারটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে যতগুলা ক্লায়েন্ট বা যতগুলা কম্পিউটার কানেক্টেড আছে সবগুলা ডিসকানেক্টেড হয়ে যাবে বা সবগুলাই ড্যামেজ হয়ে যাবে।
এই জন্য এগুলাই মূলত ড্রব্যাক, তবে এটার বেনিফিটই বেশি, সেজন্য এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপরে আসি আমরা পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কী করে, এই যে আমাদের যে ক্লায়েন্টগুলো আছে বা কম্পিউটার, এরাই নিজেদের মধ্যে কানেকশন বিল্ড করে, নিজেরা কানেকশন বিল্ড করে। এখানে সেন্ট্রালি কিছু নেই। আমাদের ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে যেমন সেন্ট্রালি একটা সার্ভার ছিল, সেটা দিয়ে সবাই কানেকশন বিল্ড করতো, কিন্তু এখানে তেমন কিছু নেই। এখন একটা কম্পিউটারই অন্য কম্পিউটারের সাথে এভাবে যুক্ত হয়ে থাকবে। তো এভাবেই তারা যা কিছু, যত রিসোর্স আছে, ডেটা আছে এবং যা কিছু সার্ভিস আছে, সব কিছুই নিজেরা শেয়ার করে। পিয়ার নেটওয়ার্কের মধ্যে কিছু ভেরিয়াস এরিয়া আছে ইউজ করার জন্য, তার জন্য মূলত ফাইল শেয়ার করে তারা, ইনস্ট্যান্ট মেসেজ করে, ইনস্ট্যান্ট মেসেজের জন্য, ভয়েস কমিউনিকেশনের জন্য, কোলাবোরেশন, মানে অনেক একটা কাজ করব, ধরুন আমরা 4 জন মিলে একটা কাজ করব, সেই কাজটা আমরা ভাগ করে নিতে পারি, ভাগ করে সবাই মিলে করার ক্ষেত্রে এই যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা কাজ করে। তারপরে হাই পারফরমেন্স কম্পিউটিং, ওই যে একই রকম। তারপরে স্ট্রিমিং মিডিয়া, একটা ভিডিও ধরুন আমি একজন রাখলাম, একজনের পিসিতে আসে, সেটা আমরা সবাই ইউজ করতে পারবো পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মাধ্যমে। তাছাড়াও বিভিন্ন সায়েন্স ফিল্ডে এবং রিসার্চ ফিল্ডে কম্পিউটার এই পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা কাজ করে। এখন আমরা আসি নেটওয়ার্ক টোপোলজি। আমরা তো নেটওয়ার্ক সম্পর্কে পড়লাম, এখন এই যে নেটওয়ার্কগুলো কীভাবে কানেক্টেড হবে, এটার জন্য যেই সিস্টেমটা আছে সেটাকে বলা হয় টোপোলজি। তো টোপোলজি কি, মূলত এটা হলো ফিজিক্যাল বা লজিক্যাল লেআউট অফ এ নেটওয়ার্ক, মানে একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সাথে কিভাবে কানেক্টেড হবে, যে নেটওয়ার্কের মাধ্যমে কানেক্ট হলো, এই কানেক্ট হওয়ার যেই ওয়েটা, যে রাস্তাটা, সেটাকেই বলা হচ্ছে টোপোলজি। তো টোপোলজির মধ্যে বিভিন্ন ধরনের টোপোলজি আছে, যেমন বাস, রিং টোপোলজি, মেশ টোপোলজি, স্টার টোপোলজি, ট্রি টোপোলজি, হাইব্রিড টোপোলজি। তো একটা করে আমরা এখন জানি কোনটা কিভাবে কাজ করে। এখন বাস টোপোলজি কী জিনিস? বাস টোপোলজি একটা হলো টার্মিনেটর আছে বা একটা সিরিয়াল ব্যাকবোন আছে। এই ব্যাকবোনের সাথে সবগুলা কানেক্টেড থাকবে, সবগুলা কম্পিউটার কানেক্টেড থাকবে, এটাকেই বলা হচ্ছে বাস টোপোলজি। তো এই বাস টোপোলজিতে কী সুবিধা হচ্ছে যে ছোটোখাটো যখন স্মল এরিয়াতে আমরা কানেকশন দিব, তখন এটা খুবই ভালো কাজ করবে। যেহেতু এই কম্পিউটারটা ধরুন নষ্ট হয়ে গেলে কোনো সমস্যা নেই, বাকিগুলো ঠিকই তার মতো কাজ করতে পারবে। এবং এখান থেকে যদি আমি একটা সিগন্যাল দিই, একটা ইনফরমেশন আমি যদি পাস করি, তাহলে সকল কম্পিউটারগুলো এই রিসোর্সটা ব্যবহার করতে পারবে। এটা একটা সুবিধা, এবং এটা ইনস্টল করাও একদম সহজ, যে একটা মেন লাইনকে বেস ধরে তার সাথে কানেকশন দিলেই হয়ে যাবে। তবে এখানে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হলো ম্যানেজিং কস্ট অনেক বেশি পড়ে যায়, কারণ যেহেতু কানেক্ট করতে হয় একটার সাথে আরেকটা, এটার একটা সমস্যা হয়। তাছাড়া যে কোনো একটা, যদি আমাদের মেন লাইনটাই যদি ব্রেক হয়ে যায়, তাহলে সম্পূর্ণ সিস্টেমটাই ব্রেক হয়ে যাবে। আবার যদি কোথাও ঝামেলা হয়, তাহলে সেটা ট্রাবল শ্যুট করাও ঝামেলা হয়ে যাবে বা অনেক কষ্টসাধ্য। সেজন্য বাস টোপোলজি মোস্টলি ইউজ করা হয়, তারপরেও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো আমরা জানালাম। তারপরে আসে আমাদের রিং টোপোলজি। রিং টোপোলজি কী করে, একটা কম্পিউটার তার পাশের 2টা কম্পিউটারের সাথে যুক্ত হয়, মানে লেফট সাইডে একটা, রাইট সাইডে একটা, এভাবে যুক্ত হয়। প্রত্যেকটা কম্পিউটার তার লেফট সাইড এবং রাইট সাইড এই 2টার সাথে কানেক্টেড থাকে। তো এভাবে একটা রিংয়ের মতো তৈরি করে, এটাকে বলা হচ্ছে রিং টোপোলজি। তো রিং টোপোলজির কিছু ড্রব্যাক তো অবশ্যই আছে, যেটা হলো বেশিরভাগ নেটওয়ার্কের সাথেই হাইলি ডিপেন্ডেন্ট, যেহেতু পাশেরটার সাথে ডিপেন্ডেন্ট। যদি এটা নষ্ট হয়ে যায়, তাহলে পুরাটাই ব্রেক করবে, কারণ টেকনিক্যালি পরোক্ষভাবে একজন আরেকজনের সাথে কানেক্টেড আছে। তো সেটা আমরা এখানেই দেখতে পারবো, যে এখানে হলো কেবল ফল্টস। যদি কোথাও কোনো সমস্যা হয়, যে কোনো একটা যদি এখানে ধরুন সমস্যা হয়, তাহলে খুব ইজিলি এটাই যদি ঠিক করি, তাহলে সম্পূর্ণ সিস্টেমটা আবার ঠিক হয়ে যায়। এটা অ্যাডভান্টেজ। আর এটা হলো ইজি টু ইনস্টল। এটাই শুধু, এই 2টাই মাত্র অ্যাডভান্টেজ, কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজ বেশি, কারণ এটা অনেক এক্সপেন্সিভ এবং বেশি কেবলের দরকার হয়, যেহেতু একটার সাথে আরেকটা কানেক্ট করতে হচ্ছে, এভাবে 2টা করে কানেক্ট করতে হচ্ছে, এজন্য এটার কেবলিং কস্টও বেড়ে যায়। আর তাছাড়াও আরেকটা বড় ড্রব্যাক হলো, একটাই যদি নষ্ট হয়ে যায়, একটা নেটওয়ার্কে যদি ব্রেক করে, তাহলে সম্পূর্ণ সিস্টেমটাই ব্রেক করে যাবে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। তারপরে আসে আমাদের স্টার টোপোলজি। স্টার টোপোলজি এটা অনেক বেশি এফেক্টিভ, কারণ হলো মাঝখানে একটা হাব থাকে, সেন্ট্রালে একটা হাব থাকে, সেই হাব থেকে বাকি
কম্পিউটার বা বাকি ক্লায়েন্টগুলো এভাবে কানেকশন নিয়ে থাকে। তো এটার অনেক সুবিধা আছে যে যেহেতু একটা যদি সমস্যা হয় তাহলে বাকিগুলোর উপর তেমন একটা এফেক্ট পড়ে না, এটা ইচ্ছা মতো মডিফাই করা যায়। এবং আরেকটা বড় বেনিফিট হলো 1024টা অ্যাড্রেসেবল নোটস ক্রিয়েট করা যায়, মানে 1024টা এরকম কম্পিউটার যুক্ত করা যায় এটার সাথে, আর কোথাও কোনো সমস্যা হলে ইজিলি ফাইন্ড আউট করা যায়। এটার মধ্যে কিছু ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ তো অবশ্যই থাকবে। এখন মডার্ন নেটওয়ার্ক যেগুলো বর্তমানে প্রচলিত আছে সেগুলোতে এইগুলো ব্যবহার করা হয়। এটার স্টার্ট আপ কস্ট অনেক কম, ইজিলি ম্যানেজ করা যায় এবং এক্সপেনশনের অপরচুনিটিতে থাকে। মানে যেহেতু আমাদের এই যে 1024টা কম্পিউটার কানেক্ট হতে পারবে, সেহেতু এখন আমি চাইলাম 10টা কম্পিউটার দিয়ে একটা তৈরি করলাম, পরবর্তীতে আরও 5টা অ্যাড করলাম, এভাবে ইজিলি নতুন নতুন অ্যাড করা যাবে যতক্ষণ না আমার 1024 হচ্ছে। তারপরে এটা হলো ওয়াইড এরিয়াতে ব্যবহার করা হচ্ছে, সবথেকে বেশি পপুলার। এবং ডিসঅ্যাডভান্টেজ হলো হাব যেটা এই যে সেন্ট্রালে যেটা আছে, হাব আর সুইচ বলা হচ্ছে এটাকে, এটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে সম্পূর্ণ সিস্টেমটা ব্রেক করে যাবে। এবং সবথেকে বেশি কেবল লাগে, যেহেতু সবগুলা সিঙ্গেল কেবল দিয়ে কানেক্ট করতে হচ্ছে, যতগুলো কম্পিউটার ততগুলো কানেক্ট করতে হচ্ছে, তো কেবল ম্যানেজমেন্ট এবং কেবল কস্টিং অনেক বেশি। তারপরে আসে মেশ টপোলজি করে কি, যে একটা নেটওয়ার্কে যতগুলো কম্পিউটার আছে তারা নিজেদের মধ্যে সবার সাথে কানেক্টেড, মানে এটা সবার সাথে কানেক্টেড, এভাবে সবার সাথে কানেক্টেড। কিন্তু এখানে সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ এটাই যে যেহেতু সবার সাথে কানেক্টেড সেহেতু অনেক বেশি কেবলের লাগে, বাকিগুলোর তুলনায় অনেক বেশি কেবলের দরকার হয়, যার কারণে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। তাছাড়া এটার অনেক সুবিধা আছে, যেমন রোবাস্ট মানে এটা ইজিলি অনেক বড় ডিফিকাল্ট সিচুয়েশনেও এটা সারভাইভ করে যায়, যার কারণে এটা অনেক ইফেক্টিভ। কিন্তু এই যে কস্টের কারণে এটা পিছিয়ে পড়েছে। তাছাড়া এখানে আরও কিছু সুবিধা আছে, যেমন নেটওয়ার্ক ক্যান বি এক্সপেন্ডেড উইদাউট ডিস্ট্রিবিউটর আর কারেন্ট ইউজেস, মানে ইজিলি ডিস্ট্রিবিউট করা যায়, নতুন একটা অ্যাড করা যাবে, সেটা হলো আরেকটার সাথে এরকম সব কিছু যুক্ত করে। তারপরে কোনো একটা কম্পিউটারে যদি সমস্যা হয় তাহলে ইজিলি সেটা ফাইন্ড আউট করা যায় কোনটায় সমস্যা হয়েছে। মানে একটা যদি নষ্ট হয়ে যায়, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কোনো এফেক্ট পড়বে না বাকিটার উপরে, কারণ বাকিগুলোও তো নিজেদের সাথে নিজেরা কানেক্টেড আছে। এখন সবথেকে ইন্টারেস্টিং হলো এই যে হাইব্রিড টোপোলজিকে অনেক সময় ট্রি টোপোলজিও বলা হয়। এটা করে কি, আমাদের যে বাস টোপোলজি ছিল, এই যে বাস টোপোলজি একটা মেন ব্যাকবোন, তার সাথে যে কানেক্টেড, এগুলাকে বলা হচ্ছে বাস টোপোলজির মধ্যে আবার স্টার টোপোলজি। এই যে বাস টোপোলজিতে একটা ব্রাঞ্চ হয়ে যাওয়ার কারণে এই যে এখানে একটা হাব দিয়েছে, এই হাব দিয়ে আবার একটা স্টার টোপোলজি তৈরি করেছে, এখানে একটা হাব দিয়ে আরেকটা স্টার টোপোলজি তৈরি করেছে, এখানে হাব দিয়ে স্টার টোপোলজি। তার মানে স্টার টোপোলজি এবং বাস টোপোলজি এটা মিলেই হচ্ছে আমাদের হাইব্রিড টোপোলজি অথবা ট্রি টোপোলজি। এটাই আর কি দুইটার মধ্যে যত ডিসঅ্যাডভান্টেজ ছিল সেটাকে কমিয়ে এনে এটা দিয়ে কাজ করা হচ্ছে। এটা সব থেকে বড় হয় আমাদের যে কেবল টিভি আছে, কেবল টিভিতে এই ধরনের টোপোলজিটা ব্যবহার করা হয়। এখন নেটওয়ার্কের ব্যবহার আসলে সকল ক্ষেত্রে এখন বলে শেষ করা যাবে না, তবুও এক্সাম্পলের জন্য কিছু বলা হয়েছে। সেটা হলো মার্কেটিংয়ে ব্যবহার করা হয়, ম্যানুফ্যাকচারিংয়ে ব্যবহার করা হয়, ফাইন্যান্সিয়াল সার্ভিস, টেলিকনফারেন্স, তারপরে কেবল টেলিভিশন, ইনফরমেশন সার্ভিস, ইলেকট্রনিক মেসেজিং, ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ, ডিরেক্টরি সার্ভিস, সেলুলার টেলিফোন ইত্যাদি বিভিন্ন কাজে আমাদের নেটওয়ার্ক ব্যবহার করা হয়। এখন আসি আমরা ইনপুট ডিভাইস নিয়ে কিছু আলোচনা করি। ইনপুট ডিভাইসটা এটা আমাদের একদম প্রথম ক্লাসের টপিক, তারপরেও এখন এতক্ষণ পরে আপনাদের সাথে আলোচনা করছি কারণ এখন আপনারা বুঝতে পারবেন। তো ইনপুট ডিভাইস কী জিনিস? ইনপুট ডিভাইস হলো ইউজার যে ডেটাটা পাঠায় সেটাই হলো ইনপুট। কম্পিউটারের বেসিক ফাংশন কি? ইউজার একটা ডেটা পাঠাবে, সেটা প্রসেস করে একটা ইউজফুল ডেটা
আউটপুট দিবে, এটাই তো কম্পিউটারের কাজ। তো এখন এই যে ইনপুট দিচ্ছে এই ডেটাটা যেভাবে ইনপুট দিচ্ছে, যে মাধ্যমে ইনপুট দেওয়া যায় সেটাকেই বলা হচ্ছে ইনপুট ডিভাইস। তো ইনপুট ডিভাইসের মধ্যে কি কি আছে, এখানে আছে কম্পিউটার, কিবোর্ড আছে, মাউস আছে, মাইক্রোফোন, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, স্টাইলাস, এরকম অনেক কিছু আছে। ওয়েব ক্যামও বলা যায়। তো আমরা বেসিক্যালি এগুলো নিয়ে আলোচনা করব, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো কিবোর্ড করে কি, কিবোর্ড আমাদের বিভিন্ন কি, যেমন এই যে ABCD 1 2 3 4 এই টাইপের জিনিসপত্র ইনপুট দেয় আমাদের কম্পিউটারে। তারপরে আমাদের আছে মাউস আমাদের পয়েন্টার ডিভাইস বলা হয় অনেক সময়। তবে মাউসে বর্তমানে অনেক বাটন থাকে এবং হুইল থাকে, স্ক্রল হুইল থাকে, যার কারণে সেটাকে ইনপুট ডিভাইসের মধ্যে দেওয়া হয়েছে। তো সেটা দিয়েও আমরা কাজ করে থাকি। এছাড়াও আমাদের ক্যামেরা দিয়ে ইনপুট দেই, ক্যামেরা দিয়ে আমাদের ছবিটা নিয়ে এটা প্রসেস করে কম্পিউটার। তো এটাও একটা ইনপুট ডিভাইস। তাছাড়া স্টাইলাস হলো এই যে আমি লিখছি যেটা দিয়ে, সেটাকেও স্টাইলাস বলা হয়। তার মানে বেসিক্যালি একটা ফিজিক্যাল পেন যেটা দিয়ে আমি এইরকম লেখালেখি করতে পারি। তারপরে আমরা স্ক্যানার দেখে থাকি, কোনো ডকুমেন্টস দিলে সেটা স্ক্যান করে কম্পিউটারকে সেই ইনফরমেশনটা দিয়ে দেয়, এটা আমরা নিয়েছি। তারপরে এই যে মাইক্রোফোন, আমি যে কথা বলছি কথাটা রেকর্ড হচ্ছে মাইক্রোফোনে। তো এটাও আমার কথাটা ইনপুট আকারে কম্পিউটারে রেজিস্টার হচ্ছে, তারপরে কম্পিউটার সেটা প্রসেস করে সেটা ভিডিও বানাচ্ছে, ভিডিওতে ইনক্লুড করছে। এটাই কম্পিউটারের বেসিক কাজ। এখন কিবোর্ডের মধ্যে কিছু ভ্যারাইটি আছে, অনেক ধরনের কিবোর্ড আছে, যেমন টাচ স্ক্রিন কিবোর্ড হলো আমাদের মোবাইলে যেগুলো থাকে, মোবাইল ফোনে এই যে আমরা টাচ করে টাইপ করি, এটাকে টাচ স্ক্রিন কিবোর্ড বলে। তাছাড়াও আমাদের কম্পিউটারে থাকে, আপনি যদি উইন্ডোজ কম্পিউটার ইউজ করে থাকেন তাহলে টাচ কিবোর্ড নামে একটা অপশন পাবেন, সেখানেও এরকম টাচ করে টাইপ করতে পারেন। আর লেআউট, এটা হলো কিবোর্ডের একটা লেআউট। এই যে আমরা সাধারণত যে কিবোর্ডটা ইউজ করি সেই কিবোর্ডের লেটার অপশনে দেখেন যে লেটারে ফার্স্ট লেটারগুলো এরকম QWERTY, এটা হলো ফার্স্ট 6টা লেটার দিয়েই এই লেআউটটার নাম করা হয়েছে। অনেক সময় এটা জেড হয়, লাস্টেরটা জেড হয় বা অন্যান্য কিছু হতে পারে, কিন্তু আমরা বেসিক্যালি এই লেআউটটাই ইউজ করি সাধারণত বাংলাদেশে। তারপরে আমাদের ওয়্যারলেস কিবোর্ড আছে। ওয়্যারলেস কিবোর্ড দেখা যায় যে সম্পূর্ণ ওয়্যারলেস হয় অনেক সময়, তারপরে অনেক সময় আবার ডঙ্গল ইউজ করা হয়, এরকম একটা USB ডঙ্গল থাকে, সেটা আমাদের কম্পিউটারে ইনসার্ট করতে হয় এবং তারপরে আমরা ওয়্যারলেসলি কোনো তার ছাড়াই কানেক্ট করে চালাতে পারি, সেগুলো ওয়্যারলেস কিবোর্ডের মধ্যে পড়ে। তাছাড়া ব্লুটুথ টেকনোলজি আছে, ব্লুটুথের মাধ্যমে এরকম কোনো ডঙ্গলের আমাদের দরকার হয় না, ডিরেক্ট আপনার কম্পিউটারের ব্লুটুথ এবং কিবোর্ডের ব্লুটুথ কানেক্ট হয়ে কাজ করতে পারে। তারপরে এখানে সবথেকে ইন্টারেস্টিং একটা জিনিস হলো অল্টারনেটিভ কিবোর্ড হলো, আপনারা দেখবেন যে অনলাইনে পাওয়া যায়, নতুন আসছে, যে লেজার বিম, এরকম ছোটো একটা মেশিন থাকে, এটা থেকে লেজার বের হয়ে আপনার ডেস্কে এরকম একটা কিবোর্ড তৈরি হয়। তখন আপনি ওই ডেস্কেই টাইপ করবেন, কিন্তু এই লেজারটা ডিটেক্ট করবে আপনার কোথায় টাইপ করছেন, কোন লেটারে টাইপ করছেন, সেটা ডিটেক্ট করে সেটাই ইনপুট দিয়ে দিবে। এটাই মূলত এই যে অল্টারনেটিভ কিবোর্ড। তো এখন কিবোর্ডের কিছু কি ফাংশনালিটি আছে, কোনটাকে কোন কি বলে সেটা নিয়ে আমরা আলোচনা করি। ফার্স্টে হলো টাইপের জন্য আলফা নিউমেরিক কিবোর্ড। তো আলফা নিউমেরিক কী জিনিস? আলফা মানে এটা এসেছে আলফাবেট, বা আমরা যেটাকে ABCD এগুলাকে বলি, এগুলো আছে। আবার নিউমেরিক কি, দেখেন একদম ফার্স্টের লেআউটে যেটা আছে 1 2 3 4, এই যে নাম্বারটা আছে এটা হলো নিউমেরিক কি। তো যেহেতু কিবোর্ডের মধ্যে দুইটাই একসাথে থাকে, আমাদের ক্যারেক্টার অ্যালফাবেট এবং নাম্বার দুইটাই একসাথে থাকে, সেজন্য এটাকে বলা হচ্ছে আলফা নিউমেরিক কি। তারপরে আসে কন্ট্রোল কি। কিছু স্পেশাল কি আছে যেগুলাকে আমরা কন্ট্রোলের জন্য ব্যবহার করি, যেমন আমাদের কন্ট্রোল, অল্ট, দ্য উইন্ডোজ লোগো, এসকেপ, এগুলাকে আমরা বলা হচ্ছে কন্ট্রোল কি। তারপরে ফাংশন কি, প্রত্যেকটা ফাংশনের স্পেসিফিক কিছু কাজ আছে, যেমন F2 দিয়ে আমরা কি করি, F2 দিয়ে কাজ করা হয়, F3 দিয়ে কাজ করা হয়, আপ টু F12 পর্যন্ত, মানে ফাংশন দিয়েই যেসব কিবোর্ড আছে, যেমন আমরা একটা জানি কমন
F11 মানে ফুল স্ক্রিন মোডে চলে আসে। F1 মানে হেল্প, F2 মানে রিনেম। এরকম আর কি অনেকগুলো আছে ফাংশন কি স্পেশাল কোনো কাজ করে, সেগুলোকে ফাংশন কি বলা হচ্ছে। তারপরে নেভিগেশন কি নেভিগেট করে। নেভিগেটের মধ্যে রয়েছে যেমন অ্যারো কি, যেমন কিবোর্ডে আছে এরকম অ্যারো কি আছে, এটা দিয়ে কি আমাদের কার্সরের পজিশন মুভ করে। তারপরে আছে হোম, এন্ড, পেজ আপ, পেজ ডাউন, ডিলিট, ইনসার্ট, এগুলো সব কিছুই নেভিগেশন কি। তারপরে আসে নিউমেরিক কিপ্যাড। তো নিউমেরিক কিওয়ার্ডের মধ্যে একটা কনফিউশন আছে যে আমরা যে শুরুতেই বলেছিলাম কিবোর্ডের শুরুতে এখানে থাকে, শুরুতেই তো ফাংশন কিগুলো থাকে, F1, F2, F3, F4 এগুলা থাকে। তারপরে তো আমাদের নাম্বার থাকে 1 2 3 4, তারপরে আমাদের অ্যালফাবেট থাকে। এখন এটাকে তো আমরা বলছি আলফা নিউমেরিক কিবোর্ড, কিন্তু অনেক সময় দেখবেন এই যে ডান সাইডে এখানে কিছু নাম্বার প্যাড থাকে, এখানে নাম্বার থাকে, এটাকেই বলা হচ্ছে নিউমেরিক কিবোর্ড। তো এই অংশটুকু স্পেশাল এইটুকুই নিউমেরিক কিপ্যাড বলা হচ্ছে, যেগুলো যারা বেশি ম্যাথমেটিক্যাল প্রবলেম বা ফাইন্যান্সিয়াল কাজবাজ করে তারা এগুলাকে বেশি প্রিফার করে। তারপরে আসে আমাদের মাইস বা আদার পয়েন্টিং ডিভাইস। এই যে আমরা বলেছিলাম কি মাউসকে বলা হচ্ছে পয়েন্টিং ডিভাইস। এখন মাইস কেন বলা হয়? মাইস বলা হয় যে অনেকগুলা মাউসেস আর কি, মাউসের প্লুরাল ফর্মকে বলা হচ্ছে মাইস। তো মাউসের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে, অনেকগুলো জিনিস আছে, যেমন দেখা যাচ্ছে অপটিক্যাল মাউস, সাধারণত যেগুলো আমরা ব্যবহার করে থাকি আমাদের ডেস্কটপ কম্পিউটারের সাথে সেগুলোকে অপটিক্যাল মাউস বলে। অপটিক্যাল মাউস কি করে, ওর ভিতরে একটা অপটিক্যাল সেন্সর থাকে যেটা লেজার দেয়, লেজার রিফ্লেক্ট করে, সেই লেজারটা যখন কোনো একটা সারফেসে পড়ে তখন সেটা আবার ওখানে রিফ্লেক্ট হয়। এই যে ডিটেকশনটা, যে লেজার বের হচ্ছে সেটা আবার রিফ্লেক্ট করে যাচ্ছে, এই ডিটেকশনটা দিয়েই আমাদের অপটিক্যাল মাউসটা তৈরি করা হয়েছে। এরপর একইভাবে ওয়্যারলেস মাউসও আছে, যে কোনো তারের দরকার হয় না, ডিরেক্টলি এরকম একটা ছোটো ডঙ্গল টাইপের কিছু একটা থাকে, অথবা ব্লুটুথ দিয়েই কানেক্ট হয়ে সেটা কাজ করে। তো সেটাকে আমরা বলছি অপটিক্যাল ওয়্যারলেস মাউস। তাছাড়া আছে আমাদের টাচপ্যাড বা ট্র্যাকপ্যাড। এখন ট্র্যাকপ্যাড শুধুমাত্র আমাদের ম্যাকওএসে, মানে আমি যেই সিস্টেমটা ব্যবহার করছি ম্যাকওএসে এটাই থাকে। ট্র্যাকপ্যাডে কোনো রকম কি থাকে না বা কোনো রকম বাটন থাকে না, জাস্ট একটা এমন ফ্ল্যাট সারফেস থাকে, এর উপরে আপনি মাল্টিপল ফিঙ্গার, 1 ফিঙ্গার, 2 ফিঙ্গার, 3 ফিঙ্গার, 4 ফিঙ্গার এইসব দিয়ে বিভিন্ন ধরনের জেস্চার আছে, উপর নিচে করলে বা ডানে বামে করলে অনেক ফিচার আসে। তো এটাকে বলা হচ্ছে ট্র্যাকপ্যাড। আর টাচপ্যাড কি বলা হচ্ছে, টাচপ্যাড হলো আপনাদের যদি উইন্ডোজ কম্পিউটার বা ল্যাপটপ দেখে থাকেন সেগুলোতে এরকম নিচে দুইটা বাটন থাকে ফিজিক্যাল, একটা লেফট ক্লিক একটা রাইট ক্লিক, আর এখানে টাচ করে কাজ করা যায়, তো ওটাকে বলা হচ্ছে টাচপ্যাড। তাছাড়াও আমাদের আছে জয়স্টিক কন্ট্রোলার। জয়স্টিক এরকম একটা জয়স্টিক থাকে, আরও কিছু বাটন থাকে যেটা শুধুমাত্র গেম খেলার কাজে লাগে, এবং গেম প্যাড থাকে, গেম প্যাডে শুধু গেমিংয়ের জিনিসপত্র থাকে, গেমিংয়ের যেসব কি ব্যবহার করা হয় সেগুলাই থাকে, তো সেটাকে আমরা বলছি গেম প্যাড। তারপরে স্টিয়ারিং হুইল, অনেকে দেখবেন যে বিভিন্ন ধরনের গেম খেলে, সেই ধরনের গেমে আমাদের ওই গাড়ির মতো গেম খেলে, রেসিং গেম যেগুলোকে বলা হচ্ছে বা ড্রাইভিং গেম, সেগুলোতে এরকম ড্রাইভিং স্টিয়ারিংয়ের মতো একটা জিনিস থাকে, তো সেটাও আমাদের ইনপুট ডিভাইসের মধ্যে পড়ে। তো বেশিরভাগই আসলে ওয়্যারলেসের মধ্যে কাজ করে, এগুলো আমাদের ইনপুট দিতে কাজে লাগে। এরপরে আমরা তো দেখলাম ইনপুট ডিভাইস, এখন আমাদের আউটপুট ডিভাইসও আছে। আউটপুট ডিভাইসের মধ্যে কি, আউটপুট ডিভাইস তো যেটাই বললাম যে কম্পিউটারের বেসিক ফাংশন, ইনপুট যাবে, প্রসেস করবে, তারপর আউটপুট দিবে। এই যে আউটপুট যে দিল, এই আউটপুটটাও তো কোথাও দেখাতে হবে, এই যে জিনিসটাতে আউটপুটগুলো দেখায় সেগুলোকে বলা হচ্ছে আউটপুট ডিভাইস। তো এখন কিছু কমন আউটপুট আছে যেমন টেক্সট, পিকচার, সাউন্ড, ভিডিও, এগুলাকে আমাদের কিছুতে দেখাতে হয়। তো কিসে দেখাবে, সেটা হলো মনিটরে দেখাতে পারে, প্রিন্টারে প্রিন্ট করতে পারে, অথবা স্পিকার বা ইয়ারফোনে মিউজিক টাইপের জিনিসপত্র আউটপুট দিতে পারে। তো এখন আমাদের আসে বায়োস। বায়োস কী জিনিস, এটাকে বলা হচ্ছে বেসিক ইনপুট অ্যান্ড আউটপুট সিস্টেম।
একটা কম্পিউটারকে যখন আমি প্রথমবারের মতো অন করে থাকি তখন তার ভিতরে কিছু প্রোগ্রাম লেখা থাকে, যে একটা কিবোর্ড বা একটা মাউস যখন আমি অ্যাড করব তখন সেটা কিভাবে কাজ করবে, কোন ফরমেশনে হার্ডওয়্যারের সাথে কানেক্ট করবে, যে কোথায় ক্লিক করলে হার্ডওয়্যারে কী হবে হয়ে সেটা সিস্টেম সফটওয়্যারে কাজ করবে। এই সব কিছুই লেখা থাকে আমাদের বায়োসে। এই বায়োস কী করে, এই যে বিভিন্ন ধরনের কিবোর্ড, ডিসপ্লে স্ক্রিন, ডিস্ক ড্রাইভস, সিরিয়াল কমিউনিকেশন ইত্যাদি জিনিসপত্র এগুলাকে কন্ট্রোল করে। আমাদের কম্পিউটার ওপেন করার আগেই এগুলো আগে থেকেই লেখা থাকে আমাদের মাদারবোর্ডে, তো সেই ডেটা থেকেই এগুলা সব কিছু ম্যানেজ করে। তো এটাকেই বলা হচ্ছে বায়োস। বায়োস খুবই ইম্পর্টেন্ট। বায়োস যদি কোনো কারণে ড্যামেজ হয়ে যায় তাহলে নতুন করে উইন্ডোজ সেট আপ দিতে হয় বা অপারেটিং সিস্টেম সেট আপ দিতে হয়, না হলে কাজ করা যায় না। কারণ যদি আপনি ইনপুট আউটপুটই না দেন তাহলে তো আপনি বুঝতে পারবেন না, আপনি কম্পিউটারকেও কিছু বোঝাতে পারবেন না, কম্পিউটার আপনাকে কিছু বোঝাতে পারবে না। এই জন্য বায়োস খুবই ইম্পর্টেন্ট। তো এর পরবর্তী লেকচারে আমরা দেখব কম্পিউটার এথিক্স সম্পর্কে। তো দেখতে দেখতে আমরা লাস্ট লেকচারে চলে আসলাম। তো আশা করছি লাস্ট লেকচার পর্যন্ত আপনাদেরকে পাবো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন, আর আমার সাথে যোগাযোগ করার মাধ্যম তো অবশ্যই আপনারা জানেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।